লাস্ট ক্লাসে আমরা এইখান থেকে হাইড্রোলিক গ্রেড লাইন, এনার্জি গ্রেড লাইন এইগুলা পড়ছিলাম, তাই না? তো একটা ফিগার দেওয়া থাকলে কিভাবে তার হাইড্রোলিক গ্রেড লাইন ড্র করতে হয় বা কিভাবে তার এনার্জি গ্রেড লাইন ড্র করতে হয়, এই টপিক গুলো পড়ছিলাম, আলোচনা করছিলাম, প্লাস ক্লাসের রেকর্ডটাও দিয়ে দিয়েছিলাম যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। তো আশা করি তোমরা প্র্যাকটিস করছো, ঠিক আছে? প্রবলেম হয়েছে কারো কোনো বিষয়ে বলো। আচ্ছা, প্রবলেম হয়নি। তো যদি প্রবলেম না হয়ে থাকে তাহলে আমরা আজকে নেক্সট টপিকে চলে যাব, সেটা হচ্ছে এনার্জি লসেস ইন পাইপ। ওকে, এই টপিকটা মূলত ফ্লো থ্রো পাইপ, অর্থাৎ পাইপের মধ্য দিয়ে যখন ফ্লো হয় তখন কি ধরনের ঘটনা ঘটে, তো এই জিনিসটা নিয়ে আলোচনা করা, অর্থাৎ এটা হচ্ছে নেক্সট চ্যাপ্টার। ওকে, ইন্ট্রোডাকশনের পর আমরা নেক্সট চ্যাপ্টারে চলে গেলাম। তো দেখো আমরা এই চ্যাপ্টারটা শুরু করি তাহলে। ফ্লো থ্রো পাইপ, অর্থাৎ পাইপের মধ্য দিয়ে যখন ফ্লো হবে তো কি ঘটনা ঘটে এটা নিয়ে আলোচনা করছি। তো প্রথমেই তোমাদের বলেছিলাম যে পাইপের ডেফিনিশনটা বলছিলাম, যে পাইপের ডেফিনিশনটা কি। পাইপ হচ্ছে একটা ক্লোজ কন্ডাক্ট যার মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো করে। ওকে, আর পাইপ ফ্লোটা কি, যখন একটা পাইপের ফুল অংশ জুড়ে ফ্লো হবে তখন এই ধরনের ফ্লোকে আমরা বলছিলাম পাইপ ফ্লো। পাইপের যদি অর্ধেক অংশ জুড়ে ফ্লো হয় এই ধরনের ফ্লোকে আমরা বলছিলাম ওপেন চ্যানেল ফ্লো। তো পাইপ ফ্লো তখনই হবে যখন কোনো একটা ক্লোজ কন্ডাক্ট বা একটা পাইপের ফুল অংশ জুড়ে ফ্লো হবে, তখনই তাকে আমরা কি বলছিলাম, পাইপ ফ্লো। লাস্ট ক্লাসে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যখন একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লো হবে তখন কি হবে, পাইপের সারফেস এবং এই ফ্লোর কারণে লস ক্রিয়েট হবে। ওকে, তো এই লসটাকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে মেজর লস আর একটা হচ্ছে মাইনর লস। ওকে, মেজর লস আর একটা হচ্ছে মাইনর লস। তো মেজর লস মূলত হচ্ছে পাইপের যে সারফেস এবং ফ্লুইড এর মধ্যে যে ফ্রিকশন কাজ করে, তো এই ফ্রিকশনের কারণে যে লস হয় এই লসটাকে আমরা বলছিলাম মেজর লস। ওকে, তাহলে মেজর লসের অপর নাম হচ্ছে ফ্রিকশনাল লস। আর বাকি কিছু লস আছে যেগুলোকে আমরা বলে থাকি মাইনর লস। তো তোমাদের এর আগে একটা এক্সাম এরকম কোশ্চিন আসছিল যে কেন ফ্রিকশনাল লসকে মেজর লস বলা হয়, এই কোশ্চিনটা আসছিল। ওকে, কেন ফ্রিকশনাল লসকে মেজর লস বলা হয়, এর অ্যান্সারটা হচ্ছে যে অন্যান্য যে লস গুলো আছে, ঠিক আছে, অন্যান্য মাইনর লস কি হতে পারে, সাডেন এনলার্জমেন্ট, সাডেন কন্ট্রাকশন, বেন্ডিং, অবস্ট্রাকশন, পাইপ ফিটিং। তো এই যে মাইনর লস গুলো আছে এই ক্ষেত্রে যে লস হয় এই লসটার তুলনায় ফ্রিকশনাল লসের যে ভ্যালু আছে এই ভ্যালুটা অনেক বেশি। এই কারণে ফ্রিকশনাল লসকে আমরা মেজর লস বলে থাকি। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম, পাইপের মধ্যে দিয়ে যখন ফ্লো হবে লস দুই ধরনের হবে, একটা হচ্ছে মেজর লস, একটা হচ্ছে মাইনর লস। তো ফ্রিকশনাল লসকে আমরা মেজর লস বলে থাকি, আর মাইনর লস হচ্ছে আরো অন্যান্য কিছু লস আছে, যেমন সাডেন এনলার্জমেন্ট অফ পাইপ, সাডেন কন্ট্রাকশন অফ পাইপ, বেন্ড অফ পাইপ, এই অবস্ট্রাকশন ইন পাইপ, পাইপ ফিটিং। আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো আলোচনা করব। তো একটা জিনিস খেয়াল করো, তো এখন দেখো আমরা এই মাইনর লস গুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে, তো মাইনর লস কি কি হতে পারে, প্রথমে দেখো কি বলছে, সাডেন এনলার্জমেন্ট ইন পাইপ, অর্থাৎ পাইপের যদি ডায়ামিটার হঠাৎ করে বড় হয়ে যায়। খেয়াল করো, মনে করো আমরা একটা এরকম পাইপ ড্র করলাম, এটা একটা পাইপ ড্র করলাম, এখন হঠাৎ করে পাইপের ডায়ামিটার এখানে এসে কি হয়ে গেল, এতটুকু পাইপ ছিল আমরা পাইপের ডায়ামিটার আগের চেয়ে এই পরিমাণ বাড়িয়ে দিলাম। ওকে, তো এই ক্ষেত্রে যে লসটা হবে, এই ক্ষেত্রে যে লসটা হবে, পাইপের ডায়ামিটার বাড়িয়ে দিলাম, এই ক্ষেত্রে যে লসটা হবে এই লসটাকে আমরা বলে থাকি সাডেন
এনলার্জমেন্ট লস। ওকে, এটাকে আমরা এইচ ই দিয়ে প্রকাশ করে থাকি। এখন খেয়াল করো, মনে করো এটা হচ্ছে পাইপ। তো যখন পাইপের এই ডায়ামিটার হচ্ছে ভি, এখন পাইপের যদি ডায়ামিটার বেড়ে যায় তাহলে ভেলোসিটি বাড়ে না কমে? লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম পাইপের যদি ডায়ামিটার বাড়ে তাহলে ভেলোসিটি কি হয়? কমে যাবে। কমে যাবে। তো এটাকে ধরলাম v1। তাহলে সাডেন এনলার্জমেন্টটা হচ্ছে এই ভেলোসিটি ডিফারেন্স v মাইনাস v1 ডিভাইডেড বাই 2g, আর এটা স্কয়ার। এটাই হচ্ছে সাডেন এনলার্জমেন্টের ফর্মুলা। ক্লিয়ার? সাডেন এনলার্জমেন্ট মানে কি? হঠাৎ করে পাইপের ডায়ামিটারটা বড় হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলে থাকি সাডেন এনলার্জমেন্ট। তো এখানে লসটা মূলত কেন হয় একটু খেয়াল করো, একটু শিখে রাখো আর কি, উপকার দেবে। সেটা হচ্ছে মনে করো এটা হচ্ছে পাইপ, এই পাইপের মধ্যে দিয়ে এভাবে ফ্লুইড ফ্লো হচ্ছে। তো যখন এই জায়গায় আসবে তখন কি হবে? ফ্লুইডটা এইভাবে ফ্লো হওয়া শুরু করবে। তো দেখো এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখছো, ঠিক আছে, এখানে যে মাঝখানে ফাঁকা জায়গা, তো ফাঁকা জায়গায় ফ্লুইড গুলো কি হয় এরকম করে একটু মনে বেঁকে যায়, ঠিক আছে, এরকম করে কি হয় একটু ভোর্টেক্স ক্রিয়েট করে আর কি ফ্লুইড গুলো। তো ভোর্টেক্স ক্রিয়া করার কারণে কি হয়, মূল যেদিকে ফ্লো হয় তার অপোজিট দিকে কিছুটা বাধা দেয়। এই কারণে তোমার একটা এখানে লস ক্রিয়েট হয়, হেড লসের ক্রিয়েট হয়। তো যাই হোক, আপাতত মেকানিজম তো জানবাই, তার সাথে সাথে এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে যে সাডেন এনলার্জমেন্টের জন্য ফর্মুলা হচ্ছে ভি মাইনাস ভি1 স্কয়ার ডিভাইডেড বাই 2g। সেম ভাবে একটা পাইপের ডায়ামিটার যদি হঠাৎ করে ছোট হয়ে যায়, এটা একটা পাইপ, এই পাইপের ডায়ামিটার যদি হঠাৎ করে ছোট হয়ে যায় তখন এটাকে আমরা বলে থাকি সাডেন কন্ট্রাকশন। ওকে, তো সাডেন কন্ট্রাকশনের জন্য ফর্মুলা হচ্ছে 1/cc মাইনাস 1 ইন্টু ভি স্কয়ার বাই 2g। এখানে সিসি কে বলে থাকি আমরা কোইফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, কোইফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, ঠিক আছে, এর একটা ভ্যালু আছে। যখন ম্যাপ দেওয়া থাকবে তখন কোইফিসিয়েন্ট অফ কন্ট্রাকশনের একটা ভ্যালু দেওয়া থাকবে। যদি এর ভ্যালু দেওয়া না থাকে, তোমার কোশ্চিনে কোইফিসিয়েন্ট অফ কন্ট্রাকশনের ভ্যালু দেওয়া না থাকে, তখন কি করবা তোমরা, এই যে এই টোটাল টার্মটা আছে এই টোটাল টার্মটার ভ্যালু 0.05 ধরে নিবা, 0.05 ধরে নিবা। তাহলে 0.05 ডিভাইডেড বাই 2g, আর এখানে কি হবে ভি স্কয়ার। তাহলে এটা হচ্ছে সাডেন কন্ট্রাকশনের জন্য ফর্মুলা। ওকে, 3 নাম্বার হচ্ছে দেখো লসেস অফ হেড ডিউ টু অবস্ট্রাকশন ইন পাইপ। অর্থাৎ একটা পাইপের মধ্যে যদি হঠাৎ করে কোনো একটা অবস্ট্রাকশন চলে আসে, অনেক সময় এরকম হয় না, এটা একটা পাইপ এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, তো হঠাৎ করে মনে করো এরকম একটা নুড়ি পাথর টাইপের কোনো একটা অবজেক্ট এই পাইপের মধ্যে পড়লো, তো এটাই হচ্ছে সাডেন অবস্ট্রাকশন। ঠিক আছে, এটাই হচ্ছে সাডেন অবস্ট্রাকশন। অর্থাৎ কোন একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, হঠাৎ করে কি হচ্ছে একটা অবস্ট্রাকশন, একটা বাধা চলে আসবে তার সাথে, তখন তার যে লসটা হবে এই লসটাকে আমরা বলে থাকি হেড লস ডিউ টু অবস্ট্রাকশন ইন পাইপ। তো একে আমরা কি দিয়ে প্রকাশ করে থাকি, এইচ ওভিএস না একটা কিছু মনে করো। তো এটার ফর্মুলাটা হচ্ছে দেখো এ, হ্যাঁ, ডিভাইডেড বাই সিসি ইন্টু এ মাইনাস এ। তো দেখো বড় হাতের বা ক্যাপিটাল এ এর মানে হচ্ছে পাইপের যে এরিয়া আছে ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে, এই পাইপের যে ক্রস সেকশনাল এরিয়া এই এরিয়াটা হচ্ছে ক্যাপিটাল এ। আর স্মল এটা হচ্ছে এই যে এখানে যে পাথর আছে বা অবস্ট্রাকশন আছে এর এরিয়া, ঠিক আছে। তারপর এটা স্কোয়ার করব ভি স্কোয়ার বাই 2g। ক্লিয়ার এই পর্যন্ত?
তাহলে আমরা অলরেডি কয়টা শিখলাম? তিনটা। একটা হচ্ছে সাডেন এনলার্জমেন্ট, আর একটা হচ্ছে সাডেন কন্ট্রাকশন, 3 নম্বর হচ্ছে অবস্ট্রাকশন ইন পাইপ। আরো দুইটা আছে, একটা হচ্ছে পাইপ যদি আমরা বেন্ডিং করি। আচ্ছা, আরো কিছু বলি, যেমন 4 নাম্বার হচ্ছে কি হেড লস ডিউ টু এন্ট্রান্স ইন পাইপ। অর্থাৎ খেয়াল করো, এই লসটা ইম্পর্টেন্ট। কেমন? মনে করো এটা হচ্ছে পাইপ, এটা হচ্ছে একটা পানির ট্যাঙ্ক। পানির ট্যাঙ্ক আঁকলাম না কি আঁকা হয়ে গেল? মনে করো এটা একটা পানির ট্যাঙ্ক। এখন পানির ট্যাঙ্ক থেকে পাইপ চলে গেছে, এরকম একটা পাইপ চলে গেছে। তো দেখো এটা হচ্ছে পানির ট্যাঙ্ক। তো পানির ট্যাঙ্ক থেকে পাইপ, যখন পানির ট্যাঙ্ক ট্যাঙ্ক থেকে যখন পাইপের মধ্যে পানি প্রবেশ করবে, তো এইখানে একটা লস হবে। এই লসটাকে আমরা বলে থাকি ইন্ট্রান্স লস। ওকে, এই লসটার নাম হচ্ছে ইন্ট্রান্স লস। তো ইন্ট্রান্স লসের ফর্মুলা হচ্ছে 0.5 ভি স্কোয়ার বাই 2g। 0.5 ভি স্কোয়ার বাই 2g, এটা হচ্ছে কি ইন্ট্রান্স লস। সেম ভাবে যখন এই আরেকটা পাইপ, মনে করো এটা পাইপ, এই পাইপ থেকে যখন আরেকটা এরকম রিজার্ভারের মধ্যে প্রবেশ করবে, তখন যে লসটা হবে, এই লসটাকে আমরা বলে থাকি এক্সিট লস। তো এই এক্সিট লসের ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার বাই 2g। ওকে, তাহলে আমরা টোটাল 5টা লস শিখে গেলাম। আরো দুইটা লস আছে, একটা হচ্ছে বেন্ডিং লস, একটা হচ্ছে পাইপ ফিটিং লস। ওকে, বেন্ডিং লসটা কি? একটা পাইপকে যদি আমরা বাঁকা করি, মনে করো এটা একটা পাইপ, পাইপটাকে এরকম বাঁকা করলাম, এটা পাইপ, পাইপটাকে এরকম বাঁকা করলাম, তো যে লসটা হবে এই লসটাকে আমরা বলে থাকি এক্সিট লস, সরি বেন্ডিং লস। ওকে, তো এই বেন্ডিং লসের ফর্মুলাও হচ্ছে ভি স্কোয়ার বাই 2g। খেয়াল করো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভি স্কোয়ার বাই 2g আছে। আর এইখানে আরেকটা কে হবে, কে মানে হচ্ছে পাইপটাকে তুমি কতটুকু বাঁকাচ্ছ তার উপর কে এর ভ্যালু নির্ভর করবে। ওকে, আরেকটা লস আছে পাইপ ফিটিংস। অর্থাৎ মনে করো তুমি পাইপের মধ্যে বিভিন্ন ডিফারেন্ট ধরনের ফিটিংস ইউজ করছো, এই যে আমরা বললাম না, ভালভ ইউজ করলাম, বা ইউনিয়ন ইউজ করলাম, বা এলবো ইউজ করলাম, বা টি ইউজ করলাম। আমরা যা এই যে ফিটিং গুলো ইউজ করি, এই ফিটিং এর কারণে একটা লস হয়। এই লসটাকে আমরা বলে থাকি কি হেড লস ডিউ টু ভেরিয়াস ফিটিং। তো ভেরিয়াস ফিটিং এর জন্য ফর্মুলা হচ্ছে কে ডিভাইড কে ভি স্কয়ার বাই 2g। তাহলে টোটাল আমরা 7টা লস করলাম। ওকে, প্রথম নাম্বার হচ্ছে লস ডিউ টু এনলার্জমেন্ট ইন পাইপ, অর্থাৎ হঠাৎ করে যদি পাইপের ডায়ামিটার বড় হয়ে যায়, তখন যে লসটা হবে তাকে আমরা বলে থাকি এনলার্জমেন্ট। 2 নাম্বার হচ্ছে কন্ট্রাকশন, 3 নাম্বার হচ্ছে অবস্ট্রাকশন, 4 নাম্বার কি এন্ট্রান্স ইন পাইপ, 5 নাম্বার এক্সিট ইন পাইপ, 6 নাম্বার বেন্ড, পাইপকে যদি আমরা বেন্ড করি তাহলে যে হেড লস হবে, 7 নাম্বার হচ্ছে ভেরিয়াস পাইপ ফিটিংস। এই 7টা লস মনে থাকবে? জি স্যার। আচ্ছা, একজন বলো তো দেখি এই 7টা লসের নাম বলো। স্যার বাংলায় যা পারবো স্যার, ইংলিশে মনে আছে। না, ইংলিশই বলতে হবে, বাংলায় না, ইংলিশে বলো। সাডেন এনলার্জ লস, ফ্রিকশনাল লস, বেন্ডিং লস, কন্ট্রাকশন লস, তারপর স্যার সব করে স্যার মনে পড়বে না স্যার। এক্সিস্ট লস হচ্ছে স্যার এক্সটার্নাল লস। এক্সটার্নাল লস, এক্সিস্ট লস, জি স্যার। এন্টারেন্স লস,
আচ্ছা বলো এবারে কি, একটু বুঝিয়ে বলো আর কি, যারা বুঝছো একটু বুঝিয়ে বলো এই লস গুলো কি কি। মানে স্যার প্রথমে আছে স্যার সাডেন এন্ড এনলার্জমেন্ট, এনলার্জমেন্ট মানে হচ্ছে এনলার্জমেন্ট, মানে হঠাৎ করে বড় হয়ে যাওয়া হয়। ডায়ামিটার বেড়ে যায়। স্যার ডায়ামিটার যদি বেড়ে যায় হঠাৎ করে। হুম। তো এই লসের ফর্মুলাটা মনে আছে? জি স্যার, এটা হলো আমাদের ডায়ামিটার ভেলোসিটির ডিফারেন্সের হোল স্কয়ার ডিভাইডেড 2g। ভেলোসিটি ডিফারেন্সের স্কয়ার ডিভাইডেড বাই 2g। হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা সেকেন্ড লসটার নাম কি ছিল? সাডেন কন্ট্রাকশন লস। সাডেন কন্ট্রাকশন লসের ফর্মুলাটা কি ছিল? 1 ডিভাইডেড বাই সাডেন সিসি মাইনাস 1 ইন্টু ভি স্কয়ার বাই 2g, তাই না? তো যদি জি এই স্যার। যে কোএফিসিয়েন্টের ভ্যালু, কন্ট্রাকশন কোএফিসিয়েন্টের ভ্যালু দেওয়া না থাকে, তখন আমরা টোটালটার ভ্যালু কত ধরে নেব? 0.5। ওকে, 0.5 ভি স্কয়ার বাই 2g। 3 নাম্বার লসটার নাম কি ছিল? অবস্ট্রাকশন ইন পাইপ। অর্থাৎ পাইপের মধ্যে যদি কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে যে লস হয় এই লসটাকে আমরা বলছিলাম অবস্ট্রাকশন ইন পাইপ। এই ক্ষেত্রে ফর্মুলা কি ছিল? স্যার কে বড় এরিয়া বাই সিআর ইনটু বড় এরিয়া বাই ছোট এরিয়া, মানে যে বস্তুটা থাকবে সেটার এরিয়া টোটাল, তারপরে হোল স্কয়ার দিয়ে বি স্কয়ার বাই 2g। আছে। তারপর আরো দুইটা লস, একটা হচ্ছে ইন্ট্রান্স লস ইন পাইপ। ইন্ট্রান্স লস ইন পাইপটা কি বলতো? স্যার পাইপের ভিতরে যে সময় পানি প্রবেশ করবে এই সময় একটা লস হয়ে থাকে। হ্যাঁ, অর্থাৎ যখন রিজার্ভার থেকে ট্যাঙ্ক থেকে। পাইপের মধ্যে পানি আসবে তখন যে লসটা হবে এই লসটাকে আমরা বলে থাকি ইন্ট্রান্স লস ইন পাইপ। ইন্টারেন্স। আর একটা হচ্ছে কি এক্সিট লস ইন পাইপ। এটা কি বলতো? স্যার পাইপ সেটা থেকে যখন হলো আপনার পাইপ থেকে বের হয়ে যাবে যখন পানি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি এক্সিট লস ইন পাইপ। আর দুইটা লস আছে, একটা হচ্ছে কি যেন, বেন্ড, বেন্ডিং লস। বেন্ডিং লস কি? পাইপকে আমরা যে আঁকা বাঁকা করি মনে করো, এই ক্ষেত্রে একটা লস হয়, এই লসটাকে বলে থাকি বেন্ডিং লস। আর একটা হচ্ছে কি ভেরিয়াস পাইপ ফিটিং, অর্থাৎ বিভিন্ন ধরনের ফিটিং এর জন্য যে লস, এই ধরনের লসকে বলে থাকি পাইপ ফিটিং লস। হ্যাঁ অনেক সময় তোমরা দেখছো, ওয়াসার কাজগুলা দেখছো, ওয়াসার কাজ করে পাইপের পানি, পাইপের লাইন নিয়ে যায় দূরে দূরে। স্যার ওরা তো অনেক সময় ধরে কাজ করে, দেখা হয় না। না এটা তো দেখার কথা আর কি, অন্তত খোরাখুরি তো দেখার কথা। ঠিক আছে, বা বড় বড় প্রজেক্টের কাজগুলো দেখছো পানির পাইপের লাইন নিয়ে যায়। তো বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে এই যে এই লস হওয়ার কারণে মূলত কি হয় বলতে পারো? এই যে আমরা লস গুলা পড়ছি, তো লস গুলা আসলে কি লস, লসের মানে এটা কি, ইফেক্টটা কি হয়? ইফেক্টটা স্যার ভেলোসিটি স্যার কমে যায়, আচ্ছা, প্রেসার কমে যায়। ভ্যালোসিটি যদি বা প্রেসার যদি কমে হয় তাহলে কি হবে? পানির ফ্লোটা কি হবে? ওটা স্যার বাধা পাবে স্যার। আচ্ছা মানে স্যার বাধা পাওয়ার একটা কারণে একটা একটা ওগুলো জিনিস খেয়াল শরীর করো, এই পড়ে। শোনো একটা জিনিস খেয়াল করো। তোমাদের এখানে তুমি বললা ভ্যালোসিটি কমে যাচ্ছে, হ্যাঁ আবার বললাম প্রেসার কমে যাচ্ছে। দেখো ভ্যালোসিটি কমে যাচ্ছে, প্রেসার কমে যাচ্ছে, কিন্তু আমরা বার্নৌলি ইকুয়েশনে এর আগের দিন তোমাদের আলোচনা করছিলাম ভ্যালোসিটি যদি বাড়ে তাহলে প্রেসার কি হয়? কমে যাচ্ছে। তাহলে তুমি যে কথাটা বললা এটা কি ঠিক না ভুল বলো তো? পাইপের ক্ষেত্রে প্রেসার কমে যাচ্ছে ফলে ভ্যালোসিটিও কমে যাচ্ছে, এটা কি ঠিক বললা না ভুল বললা? স্যার বার্নৌলির সূত্র অনুযায়ী স্যার ভুল হয়েছে স্যার আচ্ছা আমার আর কথাটা। কেউ, আর কেউ? স্যার বাধা তো স্যার একটা এক প্রকার লস স্যার, যেটাকে আমরা এই হেড শুধু লস একজন হিসেবে বলছো কেন? এই অন্যগুলা কই? তাহলে তুমি কি বলতে চাচ্ছ তুমি এই জায়গায় ভুল বলছো তাই না? এটা বলতে চাচ্ছ তুমি? বার্নৌলের সূত্র অনুযায়ী স্যার ভুল বলা হয়েছে। না না, তো এটা কি ভুল না ঠিক? স্যার আমার দৃষ্টিতে স্যার এখানে আছে স্যার, এই ইসে লস বলতে ফ্রিকশনাল লস যেগুলো হচ্ছে, মানে এগুলো গতি কমায় দেয় স্যার। মানে ভেলোসিটি কমাচ্ছে কিন্তু প্রেসারটা কি করছে ওই জায়গায়?
আমি এটাই জানতে চাচ্ছি। প্রেসারটা প্রেসার বেড়ে যাচ্ছে স্যার, পাইপের ভিতর তো প্রেসার বেড়ে যাবে। তো যদি পাইপের মধ্যে প্রেসার বাড়ে, তো প্রেসার বাড়লে তো তোমার কি হবে তুমি বলো। আমরা পাইপের মধ্যে মনে করো ফ্লো হচ্ছে, আচ্ছা এবার এবার আমি তোমাকে বোঝাচ্ছি, ঠিক আছে, তোমাদের একটু ভালো করে দেখো। বাস্তবে যেটা হয়, দেখো বার্নৌলি ইকুয়েশনটা হচ্ছে এক্সটার্নাল কোনো কিছু অ্যাপ্লাই করা হবে না। যখন বার্নৌলি ইকুয়েশন তুমি অ্যাপ্লাই করবা, কন্ডিশন কি, ইনকম্প্রেসিবল ফ্লুইড হতে হবে। এই যার মধ্যে তুমি নিয়ে যাবা, এখানে কি কাজ করবে না, কোনো প্রকার ফ্রিকশন কাজ করবে না, এরকম কনসেপ্ট ধরে নেওয়া হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আইডিয়াল বার্নৌলি ইকুয়েশন। এখন যদি বার্নৌলি ইকুয়েশনের ক্ষেত্রে ফ্রিকশন কাজ করে, বার্নৌলি ইকুয়েশনটা কি, এটা একটা পাইপ, পাইপের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। এখন আমরা দুইটা সেকশন নিলাম, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। এখন আমরা ধরে নিলাম এই পাইপটা হচ্ছে রিয়েল পাইপ, অর্থাৎ এর মধ্যে যখন ফ্লো হয় তখন কি হয়, ফ্রিকশনাল কাজ করে। বার্নৌলি ইকুয়েশনের ফর্মুলাটা কি দাঁড়াবে, P1 ডিভাইডেড বাই ρg প্লাস V1 স্কয়ার বাই 2g, হ্যাঁ, প্লাস জেড। জেড মানে ড্যাটাম হেড। তো ড্যাটাম হেড যেহেতু পাইপটা দুইটাই সমান্তরাল, এই কারণে আমরা ড্যাটাম হেডটা লিখলাম না, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো P2 ডিভাইডেড বাই ρg প্লাস V2 স্কয়ার ডিভাইডেড বাই 2g প্লাস HF। এই HF মানে হচ্ছে ফ্রিকশনাল লস। ওকে, খেয়াল করো এইখানে মনে করো টোটাল এই জায়গার ভ্যালু হচ্ছে 20, এই জায়গার ভ্যালু হচ্ছে কত, 20। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10। ওকে, তাহলে এখন বার্নৌলি ইকুয়েশন মতে 2 পয়েন্টের ভ্যালু কত হবে বলো তো, এই 2 পয়েন্টের ভ্যালু কত হতে হবে, 20 হতে হবে। তো আমরা দেখলাম যখন এখান দিয়ে ফ্লো হচ্ছে তো একটা লস কাজ করছে, কি লস, ফ্রিকশনাল লস। তো ফ্রিকশনাল লস কাজ করার কারণে ধরে নিলাম ফ্রিকশনাল লসটার ভ্যালু হচ্ছে 5। ওকে, তো যখন ফ্রিকশনাল লসটা কাজ করবে, বাধা দিচ্ছে ফ্রিকশন, তো যখন বাধা দিবে তখন কি হবে, বাদ বাকি যে দুইটা টার্ম, এই দুইটা কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। ওকে, মনে করো 7.5 7.5 করে 15 হয়ে গেল। তাহলে দেখো যখন পাইপের মধ্যে দিয়ে ফ্লো হয় তখন কি হয়, যে মেজর লসটা আছে বা ফ্রিকশনাল লসটা আছে, এই ফ্রিকশনাল লসটার কারণে কি হয়, প্রেসারটাও কিছুটা কমে যায়, ভেলোসিটিওটা কিছুটা কমে যায়, ঠিক আছে। তো এই দুইটা কমে কি উৎপন্ন করে, এই দুইটা কমে ফ্রিকশনাল হেড উৎপন্ন করে, বুঝতে পারছো। মানে প্রথমে যে তোমরা কথা বলছিলা এটাই রাইট, ঠিক আছে, কিন্তু পরে আবার সরে যাচ্ছ। যে যখন পাইপের মধ্যে দিয়ে ফ্লো হয়, তো যখন পাইপ যেতে থাকে অনেক দূরের পাইপ, তখন কি হয়, ধীরে ধীরে দেখবা পাইপের কি হয়, যে ফ্লোটা ভেলোসিটিটা অনেক কমে যাচ্ছে, প্রেসারও কি হয়, কমে যাচ্ছে, দুটাই কমে যাচ্ছে। তো দুইটাই কমে কি উৎপন্ন করে, আসলে হেড উৎপন্ন করে, ফ্রিকশন উৎপন্ন করে। এই কারণে যেটা হয়, মনে করো আমি যখন চট্টগ্রামে পড়ালেখা করতাম, তো ওইখানে চট্টগ্রাম শহরে তোমার পানির যে সাপ্লাই, ওয়াসার লাইন, তোমার কাপ্তাই থেকে পানি আনা হতো, বুঝতে পারছো, কাপ্তাই থেকে পানি আনা হতো। তো অনেক দূর, মনে করো প্রায় 40 কিলোমিটার। তো এই 40-50 কিলোমিটার থেকে কি হতো, দূর থেকে চট্টগ্রাম শহরে পানি দিত। তো এখন যখন পানি দিত, মনে করো এটা হচ্ছে পাইপ, তাহলে এখন এটা 40 কিলোমিটার লম্বা যদি পাইপ হয়, তো 40 কিলোমিটার লম্বা পাইপে কি কাজ করবে, অনেক বেশি ফ্রিকশন কাজ করবে না। তো যখন ফ্রিকশন কাজ করবে তখন কি হবে, কিছু দূরে যেয়ে দেখা যাবে, মনে করো এখানে 10 কিলোমিটার যাওয়ার পর পানির যে ভেলোসিটি ছিল, পানির ভেলোসিটি কি হবে, একেবারেই শূন্য হয়ে যাবে, আর কোনো এখানে প্রেসারও থাকবে না। তখন কি করতে হবে, এই 10 কিলোমিটার ডিস্টেন্সে আবার একটা পাম্প বসাতে হবে। পাম্প বসিয়ে কি করবে, পানির যে প্রেসার এনার্জি করবে, আবার ইনক্রিজ করবে। তো যখন প্রেসার বাড়াবে তখন কি হবে, ভেলোসিটিও ধীরে ধীরে বাড়তে থাকবে, মানে প্রেসার বাড়ার কারণে কি হবে, পানির ফ্লোটাও আগের চেয়ে বেড়ে যাবে, ঠিক আছে। তো এই কারণে যেটা হয়, মনে করো এটা একটা রিজার্ভার, পানির ট্যাঙ্ক। তো তুমি পানির ট্যাঙ্কের ঠিক নিচে যে পরিমাণ পানির স্পিড পাবা,
এখানে যে পরিমাণ পানির ভেলোসিটি পাবা, এখান থেকে যদি 1 কিলোমিটার দূরে সরে যাও, পানির স্পিড ধীরে ধীরে কি হবে, কমতে থাকবে। কারণ কি হয়, বিভিন্ন ধরনের লস কাজ করে। ক্লিয়ার এটা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তোমরা পাম্পের ক্ষেত্রে কেউ বার্নৌলি ইকুয়েশনটা লিখতে পারো? পাম্পের ক্ষেত্রে বার্নৌলি ইকুয়েশনটা কেমন হবে? খেয়াল স্যার করো, মনে নাই, অনেকদিন আগে করছি। আমরা পাম্প কেন ইউজ করি বলো? পাম্প স্যার, এক স্থান থেকে অন্য স্থানের সময় স্যার পানি প্রবাহ করার দরকার পড়ে, তখন স্যার পাম্প ইউজ করতেছে ফোর্স করার জন্য। ফোর্স আচ্ছা, না দিলে স্যার পানি যায় না। পাম্প যেটা করে মূলত প্রেসার এনার্জি ইনক্রিজ করে, ঠিক আছে, প্রেসার বাড়ায়। বুঝতে পারছো, পাম্পের কাজ হচ্ছে প্রেসার বাড়ায়। তো একটা জিনিস মনে রাখবা, ইনকম্প্রেসিবল ফ্লুইড যেগুলো, অর্থাৎ পানি জাতীয় যেগুলা বস্তু আছে, এগুলো আমরা ফ্লো করাই কার সাহায্যে? পাম্পের সাহায্যে। কিন্তু যেগুলা কম্প্রেসিবল ফ্লুইড, অর্থাৎ চাপ দিলে সংকুচিত হয়ে যায়, এগুলো আমরা ট্রান্সফার করি কার সাহায্যে, বলতে পারবা কেউ? স্যার বেল্টের মাধ্যমে স্যার। হ্যাঁ, স্যার মানে মানে কি বোঝাতে চাচ্ছেন স্যার, আমি ভালো মতো বুঝি নাই স্যার। আমি যে বললাম যেগুলা কম্প্রেসিবল ফ্লুইড, এগুলো আমরা ফ্লো করি কার মাধ্যমে, মানে ট্রান্সফার করি। তুমি পানিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবা পাম্পের মাধ্যমে, ইনকম্প্রেসিবল ফ্লুইড। কিন্তু যেগুলো কম্প্রেসিবল ফ্লুইড, ওগুলা ট্রান্সফার করবা কার মাধ্যমে? স্যার ওগুলো তো স্যার প্যাকেট করে নিয়ে যেতে হবে স্যার, মানে বোতল করে। মানে গাড়িতে বলছো তুমি, তাই না? জি স্যার, ট্রান্সমিশন করে। সর্বনাশ, তো পানিও তো আমরা গাড়িতে নিয়ে যেতে পারি, পারি না? বোতলের পানিগুলো গাড়িতে নিয়ে যাই না? এই কি, আমার কথা তো লজিক আছে, তাই না? কি বললো? যেগুলা বোতলের পানি খাও বা মিরিন্ডা খাও বা ফান্টা খাও বা জুস খাও, এগুলো তো বোতলে করে ট্রান্সফার করে। জি স্যার। তাহলে তো হলো না। আমি বলতে চাচ্ছি, পানি যেমন একটা পাইপের মধ্যে দিয়ে পানি যেমন ট্রান্সফার করে পাম্পের মাধ্যমে, একটা পাইপের মধ্যে দিয়ে যখন গ্যাস ট্রান্সফার হবে, তো গ্যাসটাকে আমি নিয়ে যাব কার মাধ্যমে? গ্যাসটাকে স্যার এমনিতেই যায় স্যার, গ্যাস কি গ্যাসটা। এমনি যায়? হ্যাঁ, স্যার গ্যাস আমরা কি, যখন সিলিন্ডারের আচ্ছা মধ্যে স্যার তুমি, পাইপ লাগাই আচ্ছা আমি বলি, স্যার দেখি তুমি একটা গ্যাসকে আমার কাছে এনে দিতে পারবা? এই বাবু আসো তো, গ্যাস অক্সিজেন আমার কাছে আসবে এমনি এমনি? স্যার, মানে পাইপের মাধ্যমেই তো স্যার যায়, মানে কিভাবে আমরা পাইপের যখন স্যার মাধ্যমে যায়? হ্যাঁ, তো স্যার সিলিন্ডার আচ্ছা, থেকে পানিও তো পাইপের মাধ্যমে যায়। আমার কথা শোনো, পানিও তো পাইপের মাধ্যমে যায়। তো পানিটাকে তুমি নিচ থেকে উপরে নিয়ে যাবা কার মাধ্যমে? পাম্পের মাধ্যমে। পাম্পের মাধ্যমে। তো তুমি গ্যাসকে নিয়ে আসতে পারবা নিচ থেকে উপরে, বা উপর থেকে নিচে নিয়ে যেতে পারবা? পারবা না। তো আসলে শোনো, তোমাকে আমি আবারও বলছি, এটা কি হয়, প্রেসার ক্রিয়েট করে নিয়ে যাওয়া হয়। ওকে, পাম্প কি করে? পাম্প ভ্যাকুয়াম ক্রিয়েট করে। যখন ভ্যাকুয়াম ক্রিয়েট করে, তখন তোমার দিকে চলে আসে পানি। ঠিক আছে, সেম ভাবে মনে করো, তুমি ঢাকা থেকে রাজশাহী গ্যাস নিয়ে আসছো, ঠিক আছে, লাইনের মাধ্যমে। তো এই গ্যাস কি এমনি এমনি চলে আসবে তোমার কাছে? তোমাকেও একটা ডিভাইস বসাতে হবে, সেটার নাম হচ্ছে কম্প্রেসর। বোঝা গেছে? এই যে সিলিন্ডারে যে গ্যাস গুলা ভর্তি করে, কিছু বলতে স্যার, এই কারণে স্যার হ্যাঁ, লোহাটা ভাবতেছিলাম। সিলিন্ডারে যে গ্যাস ভর্তি করে, এটা কার সাহায্যে? কম্প্রেসরের সাহায্যে। তোমরা অনেক সময় সিএনজি ফিলিং স্টেশন গুলো দেখবা, এখানে সব সময় কম্প্রেসর চলে, তাই না? যদি গ্যাস জি এমনি স্যার। এমনি আসতো, তাহলে লাখ লাখ টাকা খরচ করে কম্প্রেসর চালাতে হতো না। মনে থাকবে? তাহলে আমরা ইনকম্প্রেসিবল ফ্লুইড, অর্থাৎ পানি বা এই জাতীয় বস্তু আমরা ফ্লো করাই হচ্ছে বা ট্রান্সফার করাই কার সাহায্যে? পাম্পের সাহায্যে। আর যেগুলা গ্যাস, ঠিক আছে, বা কম্প্রেসিবল ফ্লুইড, এগুলো আমরা ট্রান্সফার করাই কার সাহায্যে? কম্প্রেসর। কম্প্রেসরের সাহায্যে। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। তো আর পাম্প বা কম্প্রেসরের কাজ কি? প্রেসারকে ইনক্রিজ করে দেওয়া, প্রেসারকে কি করে দেবে? বাড়িয়ে দেবে। তো খেয়াল করো, এইটা মনে করো একটা পাইপ, এইটা একটা পাইপ। তো
তো আমি এটা 0.1, এটা 0.2। তো 0.2 তে আমি একটা টারবাইন বসালাম, 0.2 তে একটা টারবাইন বসালাম বা পাম্প বসালাম, তুমি যাই বসাও না কেন, পাম্প বসালাম বা টারবাইন বসালাম। মনে করো এখানে টারবাইনই বসালাম। হ্যাঁ, টারবাইন আর পাম্পের কাজ একই, প্রেসার এনার্জি কি করে, প্রডিউস করে এগুলা। ঠিক আছে, তো এখন তুমি পয়েন্ট, আর এখানে মাঝখানে কি লস কাজ করছে, যেহেতু এটা একটা লম্বা পাইপ, কি লস কাজ করছে বলো তো? ফ্রিকশনাল লস। ফ্রিকশনাল লস কাজ করছে। এখন আমরা বার্নলি ইকুয়েশনটা লিখছি, দেখো খেয়াল করো। না, এটা পাম্প বসাই, কেমন, এটা পাম্প বসাই। এখন বার্নলি ইকুয়েশনটা আমরা লিখছি, এটা টারবাইন না, এটা টারবাইন না, এটা পাম্প। আচ্ছা, টারবাইনই লিখি তাহলে বুঝলাম। দেখো, তাহলে ফ্রিকশনাল প্রথমে কি লিখবো, P1 ডিভাইডেড বাই রো জি প্লাস V1 স্কয়ার ডিভাইডেড বাই 2G। তোমাদের টারবাইনটা কেন বলতে যাচ্ছি না, এটা হচ্ছে ফ্লুইড মেশিনারির পার্ট, আর আমি তোমাদের পড়াচ্ছি ফ্লুইড মেকানিক্স 2। তো ফ্লুইড মেকানিক্স এর সাথে মূলত পাম্পের রিলেশন আছে, টারবাইনও আছে, তো আগে পাম্পটা দিয়ে বোঝায়। দেখো, আবার এখানে কি লিখবো, P2 ডিভাইডেড বাই রো জি প্লাস V2 স্কয়ার ডিভাইডেড বাই 2G। এখন দেখো কি কাজ করছে বলতো, ফ্রিকশনটা কাজ করছে। ফ্রিকশন কাজ করার কারণে যে ফ্লো হচ্ছে, এটার ভেলোসিটি বাড়ছে না কমছে বলো? মনে করো পাম্প নাই, এখন ফ্রিকশন কাজ করছে, তাহলে এখানে আগের চেয়ে লস মানে এনার্জি কমে যাচ্ছে না? জি স্যার। তাহলে ফ্রিকশনাল যেহেতু কমে যাচ্ছে, তাহলে এনার্জি বাড়ার জন্য ওই পাশে কি করব, ফ্রিকশনাল হেডটা আমরা অ্যাড করব। এবার দেখো পাম্প, পাম্প কি করে, এনার্জি বাড়ায় না কমায়? বাড়ায় স্যার। বাড়ায়। তাহলে এখন এই পাশে মনে করো টোটাল এনার্জি ছিল কত, 20 ঠিক আছে, এখন পাম্প আসার কারণে এখানে এনার্জি কত হয়ে গেছে, বেড়ে গেছে, 25 হয়ে গেছে। তাহলে ব্যালেন্স করার জন্য এই পাশে 25 করতে হবে না? তাহলে এই পাশে এখন কি করব, পাম্পের কারণে যে হেড লসটা হবে, এই হেড লসটা এই পাশে আমরা অ্যাড করে দেব। বুঝতে পারছো বার্নৌলি ইকুয়েশনটা পাম্প এবং ফ্রিকশনের ক্ষেত্রে?